হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের সম্ভবত 3 নাম্বার টিউটোরিয়াল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের। তো আজকে আমরা দেখব আসলে সিরিয়ালাইজেশনের মেইন কনসেপ্ট একদম হাতে কলমে, এবং আমরা একটা ডাটা পাঠাই দেখব এপিআইয়ের মাধ্যমে, এবং কিভাবে সিরিয়ালাইজেশন ব্যবহার করে আমরা একটা এপিআই বানাতে পারি সেটাও আজকে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি সিরিয়ালাইজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি এবং এপিআই মেন কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি সিরিয়ালাইজেশনের একটা প্রসেস দেখাবো, পরবর্তীতে আমি সিরিয়ালাইজেশনের বাকি প্রসেসগুলোও দেখাবো। আমি এর আগের ভিডিওতে বলছি এখানে 4টে স্টেপ আছে: ডাটা সেন্ড করা, ডাটা ফ্যাচ করা, ডাটা পুট করা এবং ডাটা ডিলিট করা। তো আজকে আমরা দেখব ডাটা কিভাবে সেন্ড করতে হয় এপিআইয়ের মাধ্যমে। তো অ্যাট ফার্স্ট আমরা চলে যাব জ্যাঙ্গোর যেই রেস্ট ফ্রেমওয়ার্ক ওয়েবসাইট আছে সেখানে। তো এখানে দেখেন সিরিয়ালাইজেশন, আমরা টিউটোরিয়াল থেকে যদি সিরিয়ালাইজেশনে আসি, সিরিয়ালাইজেশনে এখানে ইন্ট্রো দিয়ে রাখছে। তো ইন্ট্রোতে তারা একটা ওভারভিউ দিচ্ছে, বেসিক ওভারভিউ, যেটা পরে আমরা বুঝতে পারি যে আসলে এখানে সিরিয়ালাইজেশন নিয়ে কিছু কথা আছে, যে সিরিয়ালাইজেশন কীভাবে কাজ করে, একটা শর্ট ওভারভিউ। এবং কি নিচে এখানে জ্যাঙ্গো সেটআপ আর রেস্ট ফ্রেমওয়ার্ক সেটআপ সম্পর্কে দেওয়া আছে। তো এখন প্রথমে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। ওই প্রজেক্টটাতে আমি আগেই কিছু কাজ করে রাখছি, শুধু ফর্মের কাজ করছি। তো আমি আগে এটা ওপেন করি, যে আসলে দেখাই আমি এখানে কি করছি। যদি আমি প্রজেক্ট করে ফর্ম তৈরি করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হবে, এই জন্যই আমি ফর্মগুলো আগে বানাই রাখছি। আমি রান সার্ভার করার পরে আমি আমার প্রজেক্টে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর আমি প্রথমে একটা ফর্ম বানাইছি। এই ফর্মটার হচ্ছে এইখানে এই যে এই ফর্মটা, এবং এই ফর্মটা ডাটাবেজে পাঠানোর জন্য আমি একটা ভিউজ বানাই রাখছি। এই যে ফাংশন বানাইছি, এই ফাংশনটা ইউজ করেই এই ফর্মটা সাবমিট করলে ডাটাবেজে সেভ হবে। তারপর আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই দেই। ধরেন আমি এখানে নাম দিলাম জামশেদ হাসান, এবং ইমেল দিলাম এইটা, নাম্বার দিলাম এইটা, এবং কিছু মেসেজ করলাম সেন্ড। এখন আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে এসে এই রিফ্রেশ দিই তাহলে দেখেন এখানে জামশেদ হাসান, তার ইমেইল, তার ফোন নাম্বার এবং তার মেসেজটা এখানে শো করছে। তো এইটা তো আমরা কিভাবে করলাম, আমরা এটা ফ্রন্ট এন্ড ব্যবহার করে ডাটাটা অ্যাডমিনিস্ট্রেশন পেজে পাঠালাম। এখন আমার এই জ্যাঙ্গো পেজটা তো আর সবার ল্যাঙ্গুয়েজে থাকবে না, যেমন একজন জাভা স্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট বানাইছে, এখন আমি কি তাকে আমার এই জ্যাঙ্গোর যে ফাংশন আছে এই ফাংশনটা কি তার কোডে বসাইতে পারবো না? সেই জন্য আমাকে একটা স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, এপিআই তৈরি করতে হবে, এবং এপিআই এন্ড পয়েন্টটা ওকে দিয়ে দিতে হবে, এর ফলে ও আমার এটা ইউজ করতে পারবে। তো চলেন দেখি কিভাবে আমরা এপিআই এন্ড পয়েন্টটা বানাবো। তো তার আগে আমাদেরকে সেট আপ করতে হবে কিছু। আমরা যদি এখানে আসি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের, এখানে তারা কিছু দিছে বেসিক, যেমন পিপ ইনস্টল জ্যাঙ্গো, এটা আপনারা সবাই জানেন। জ্যাঙ্গো আপনার প্রজেক্ট আপনার লোকাল সার্ভারে রান করতে হলে আপনার এটা ইনস্টল করতে হবে। এখন আমাদের মেইন যেটা দরকার, পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এটা আমাদের প্রজেক্টে ইনস্টল করতে হবে। তা আমার প্রজেক্টটা আগে থেকে ইনস্টল আছে, লোকাল সার্ভারেও আছে, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য ইনস্টলে দিলাম। তারপর এটা অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে আমার এখানে, যেহেতু আগের থেকে আছে। এরপর দেখেন, এরপর বলতেছে এই যে আমরা যে বাইরে থেকে একটা ইন্টারনাল সাপোর্ট আনলাম, এক্সটার্নাল সাপোর্ট আনলাম, এটা আমাদেরকে আবার ইনস্টল অ্যাপের মধ্যে বলে দিতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা এক্সটার্নাল বিষয়। তা আমরা জাস্ট এখান থেকে কপি করব। আমার এখানে মনে হয় আগের থেকেই দেওয়া আছে, অটোমেটিক রানের টুলসের মধ্যে আমি দিয়ে রাখছি। তারপর আমি এটা কেটে দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা জাস্ট এটা পেস্ট করব, রেস্ট ফ্রেমওয়ার্ক। এখন মোটামুটি রেস্ট ফ্রেমওয়ার্কের কাজটা শেষ। তারপরে ওরা কি বলছে দেখেন, তারপরে বলছে আমাদেরকে মডেল ক্রিয়েট করতে হবে।
আমাদের তো মডেল আছেই, এই যে মডেলের মধ্যে আমরা একটা কন্ট্রাক্ট নামে মডেল ক্রিয়েট করছি। মডেলের মধ্যে আছে নেম, ইমেল, ফোন, মেসেজ। তো এখন আমরা এই যে এইগুলা ইউজ করলাম মডেলের মধ্যে, এই তারাও কিন্তু দেখেন সেম টু সেম এরকম একটা মডেল ক্রিয়েট করছে যার নাম হচ্ছে স্নিপেট। এবং স্নিপেটের ভিতরে তারা ক্রিয়েট, টাইটেল, এই যে আমার মতো কিছু ফিল্ড ব্যবহার করছে। তারপরে মাইগ্রেট এগুলো আপনারা সবাই জানেন। তারপরে মেইন আসবে সিরিয়ালাইজেশনে। কি বলছে? ক্রিয়েট এ সিরিয়ালাইজেশন। এখন আমাদের এপিআই তৈরি করতে হলে মাস্ট আমাদের সিরিয়ালাইজেশন ডট পিওয়াই ক্রিয়েট করতে হবে। তো চলেন আমরা সিরিয়ালাইজেশন ডট পিওয়াই ক্রিয়েট করে দিই। গত ভিডিওতে বলছিলাম যে সিরিয়ালাইজেশনের মেইন কাজ হচ্ছে জ্যাঙ্গো কোডকে, জ্যাঙ্গোর পাইথন অবজেক্টকে জ্যাসনে রূপান্তর করা, জ্যাসন অবজেক্টকে পাইথনে রূপান্তর করা। তো আমরা সিরিয়ালাইজেশনের ওই কাজটাই আজকে সরাসরি দেখব। আমরা এখান থেকে কপি করে আমাদের যেখানে আমরা মডেলটা রাখছি সেখানে আমরা সিরিয়ালাইজেশন ডট পিওয়াই নামে একটা ফাইল ক্রিয়েট করব। এখন ফাইল ক্রিয়েট করার পরে আমাদেরকে এই সিরিয়ালাইজেশনের ভিতরে আমাদের মডেলটাকে নিয়ে আসতে হবে। যে আমরা মডেলটা চাচ্ছি, এই মডেলটার সিরিয়ালাইজেশনটা নিয়ে আসতে হবে, কারণ সিরিয়ালাইজেশন সরাসরি আমাদের মডেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে তারপরে এই ডাটাগুলো হ্যান্ডেল করবে। সো এটা করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমরা সিরিয়ালাইজেশনের একটা বেসিক ইম্পোর্ট ফর্ম আছে, সেটা আমরা ইম্পোর্ট করে নিব। সেটা হচ্ছে ফর্ম রেস্ট ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে ইম্পোর্ট সিরিয়ালাইজেশন, এবং কি তারপরে আমাদেরকে আমাদের যে মডেল আছে সেইটা এখানে নিয়ে আসতে হবে। মডেল বলতে এই মডেলটা বুঝাইছি, এই মডেলটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো এই মডেলটাকে আমরা এখানে ইম্পোর্ট করার জন্য আমরা জাস্ট একটা লাইন লিখব, ফর্ম ডট মডেলস ইম্পোর্ট। আমাদের মডেলের নাম হচ্ছে কন্ট্রাক্ট, সেহেতু আমরা এখানে কন্ট্রাক্ট লিখব। লেখার পরে এখন আমাদেরকে এই মডেলটার যত বিষয়বস্তু আছে, কোন কোন ফিল্ডগুলো চাই, কোন কোন ফিল্ডগুলো চাই না, অথবা আমরা কাস্টম লজিক বসাতে চাইলে সেটাও এখানে করা সম্ভব। কিন্তু আমরা যেহেতু সবাই এখানে বিগিনার, সেহেতু আমি আজকে সবগুলো ফিল্ড একসাথে দেখাবো। পরবর্তীতে আমরা আমাদের যেই কাস্টম লজিক বিল্ড করে দেখাবো। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন কোড নিতে হবে। আসলে আমি গত ভিডিওতেই বলছিলাম যে আসলে সিরিয়ালাইজেশন হচ্ছে একটা পাইথনের ক্লাস, যেটা পাইথনের মেইন ক্লাস থেকে, মানে মেইন মডেল থেকে ডাটা ইনহেরিট করে, ওইটার সাথে ইন্টারঅ্যাক্ট করে ডাটাকে সেভ করে, ডাটাগুলো হ্যান্ডেল করে। তো ক্লাস যদি তো হয়েই থাকে তাহলে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস, তারপর হচ্ছে আমাদের যেহেতু নাম, মডেলের নাম কন্ট্রাক্ট ছিল, সেহেতু আমরা আমাদের এখানে মডেলের মতোই আমাদেরকে একটা নাম দিতে হবে। তো সেই নামটা দিব আমরা কন্ট্রাক্ট সিরিয়ালাইজেশন। এখানে অটো চলে আসছে, আমি তারপর কেটে আবার দিচ্ছি আপনাদের বোঝার সাথে। আমি এখানে তারপর লিখব সিরিয়ালাইজার্স ব্র্যাকেটের মধ্যে ডট মডেল সিরিয়ালাইজার, একদম মডেলে যেভাবে আপনারা লেখেন ওইভাবেই। এরপর আমরা মডেলের মতো এখানে কোটেশন দিলাম। কোটেশন দেওয়ার পরে আমাদেরকে আবার এখানে লিখতে হবে ক্লাস মেটা, যেহেতু এগুলো মেটা ডাটা, সেহেতু আমাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে ক্লাস মেটা। ক্লাস মেটা উল্লেখ করার পর আমরা আবার ডাবল কোট দিলাম। তারপর আমাদের মডেলের নামটা লিখতে হবে। আমাদের মডেলের নামটা লিখব মডেলস ইকুয়ালস টু কন্ট্রাক্ট। ব্যাস, মডেলের নামটা লিখছি। নাম লেখার পরে এখন আমাদেরকে ফিল্ডগুলা দিতে হবে যে আসলে আমরা কোন কোন ফিল্ড চাই। তো আমরা এখান থেকে আমাদের মডেলের সবগুলা ফিল্ডই আমরা এখানে চাই, সেহেতু আমরা এখানে ফিল্ড ইকুয়ালস টু দিব fields fields equals to
আমরা অল ফিল্ড দিব। অল ফিল্ড দেওয়ার জন্য আমাদেরকে কোটেশন দিতে হবে এবং এখানে অল লিখে দিতে হবে, ব্যাস। এই যে আমাদের সিরিয়ালাইজেশনের কাজ শেষ। এই মডেলটা এখন এই সিরিয়ালাইজেশনের সাথে ইন্টারেক্ট করতে পারবে। এই সিরিয়ালাইজেশন এখন সরাসরি এই মডেলের সাথে ইন্টারেক্ট করতে পারবে। এটাই হচ্ছে সিরিয়ালাইজেশনের মেন কাজ। আমরা যদি চাইতাম মডেলের মধ্যে সিরিয়ালাইজেশনের মধ্যে শুধু নেম আর ইমেল থাকবে, সে আমরা এখানে শুধু নেম আর ইমেলই বসাই দিতে পারতাম, ফিল্ডের মধ্যে অল না দিয়ে নেম এবং ইমেল আমরা বসাইলেও পারতাম। তো আমরা যেহেতু বিগিনার, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো এবং সবগুলা লজিক আমরা বিল্ড করে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। আজকে শুধু আমি দেখাবো যে আমরা কিভাবে একটা সিরিয়ালাইজেশনের মাধ্যমে একটা অ্যাপিআই তৈরি করে ডাটা ব্যাকএন্ডে পাঠাইতে পারি। তো এখন আমাদের মডেলও শেষ, সিরিয়ালাইজেশনও শেষ। এখন আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো ফাংশন ক্রিয়েট করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, কিছু আছে, ইম্পোর্ট ফর্ম আছে যেগুলো আমাদেরকে নিতে হবে। এখানে আছে কিনা আমি দেখি, এখান থেকে থাকলে আমি এখান থেকেই নিয়ে নিব। আচ্ছা, এখানে একটা পাইলাম। আমরা একটা ইম্পোর্ট করলাম, আর আছে কিনা দেখি। আচ্ছা, এই যে এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি। এই তিনটা আমরা এখানে দিয়ে দিব, এগুলো আমাদের লাগবে পরবর্তীতে কোড করার সময়। আচ্ছা, এখানে কি বলছে, স্নিপেটস। আচ্ছা, আমাদের তো স্নিপেটস না, আমাদের সিরিয়ালাইজেশনের নাম হচ্ছে কন্টাক্ট সিরিয়ালাইজার। আমরা এইটা এখানে ইম্পোর্ট করে দিব। সরি, আমি এখানে একটা ভুল করছি। আচ্ছা, আমরা এই লাইনটা আপাতত কেটে দিই। কেটে দিয়ে আমরা যখন দরকার হবে তখনই আমরা ইম্পোর্ট করে নেব। আচ্ছা, এখানেও আছে, আমরা এখান থেকে জাস্ট এটা উঠাই দেই। এখানে দেখেন আমি কি কি অ্যাড করছি। ফর্ম, রেস্ট ফ্রেমওয়ার্ক ডট ডেকোরেটস ইম্পোর্ট এপিআই ভিউ। আমাদের এপিআই ভিউটা লাগবে সিরিয়ালাইজেশনের কোড লেখার সময়, মানে ফাংশন লেখার সময়। তারপরে আমাদেরকে রেসপন্স, ইম্পোর্ট রেসপন্স করতে হবে। আমরা যেহেতু রেসপন্স হিসেবে কোনো মেসেজ দেখাবো যে আসলে কি আমাদের ডাটাটা সেভ হয়েছে কি না হয় নাই, সেটার জন্য এই ইম্পোর্টটা এখানে লিখতে হবে। তারপর রেস্ট ফ্রেমওয়ার্ক স্ট্যাটাস, যে আমাদের স্ট্যাটাস কত শো করছে, আপনারা নিশ্চয়ই স্ট্যাটাস সম্পর্কে অবগত। তারপরে এখানে আমাদের সিরিয়ালাইজেশনের নামটা লিখবো, ফর্ম ডট সিরিয়ালাইজার্স ইম্পোর্ট কন্টাক্ট সিরিয়ালাইজার। এই যে এই নামটা আমরা এখানে লিখে দিব। তো চলেন এখন আমরা আমাদের ফাংশনে ভিতরে ঢুকি, যে আসলে ফাংশন কিভাবে বানাতে হয় এপিআই এর জন্য। তো আমরা যে উপরে এপিআই ভিউ লিখছি, সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্রথমে এপিআই নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসবো এপিআই, তারপর আমরা এপিআই দেওয়ার পরে এখানে ভিউজটা নিয়ে নিব। ভিউজ নেওয়ার পরে আমরা এখানে আমাদের আপনারা যদি ভালো করে খেয়াল করেন, আমাদের যে ফর্মটা আছে, ফর্মটা হচ্ছে পোস্ট মেথডে, এবং আমরা সবাই জানি পোস্ট মেথড হচ্ছে সিকিউর। সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকএন্ডে এপিআই এর মাধ্যমে যেহেতু ডাটা পাঠাবো, আমরা পোস্টের মাধ্যমেই কাজটা করব। তো এই ক্ষেত্রে আমাদেরকে পোস্টটা উল্লেখ করে দিতে হবে। আমরা এখানে দেব পোস্ট। পোস্ট দেওয়ার পরে এখন আমাদের কাজ হলো যে আমাদের ফাংশন ক্রিয়েট করা। উপরে যেভাবে আমরা ফাংশন ক্রিয়েট করছি সেভাবে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, কিন্তু সেটা এপিআই এর জন্য। তো আমরা লিখব ডেফ, তারপর আমাদের কি নাম দেওয়া যায় ফাংশনের। আচ্ছা, কন্ট্যাক্ট এপিআই দিই, কন্ট্যাক্ট এপিআই। কন্ট্যাক্ট এপিআই দেওয়ার পরে আমরা এখানে প্যারামিটার দিতে হবে। প্যারামিটার হিসেবে আমরা এখানে রিকোয়েস্ট দিব। রিকোয়েস্ট দেওয়ার পরে আমাদের তারপরে যেই কাজটা, ওইটা হচ্ছে আমরা সিরিয়ালাইজেশনটা কি আসলেই কি ভ্যালিড কিনা, বা সিরিয়ালাইজেশনের ডাটাটা আমরা কোথা থেকে আনতেছি সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে।
তা আমরা ওই জন্য সিরিয়ালাইজার সরি আমরা এখানে সিরিয়ালাইজার লিখতে হবে। আগে একটা ইয়ে করতে হবে, ভেরিয়েবল নিতে হবে। serializers equals to contract serializer data equals to request data ওটা চলে আসছে। তারপর আমি লাইনটা বুঝাই দিই। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের যে কন্ট্যাক্ট সিরিয়ালাইজার, এই যে এখানে যেখান থেকে আমরা সিরিয়ালাইজারের ডাটাগুলো নিয়ে আসতেছি, এই সিরিয়ালাইজারের নামটা এখানে দিয়ে দিছি এবং এখানে প্যারামিটারের মধ্যে ডাটা ইকুয়ালস টু রিকোয়েস্ট ডট ডাটা, মানে ডাটাগুলো এই রিকোয়েস্টের মাধ্যমে পাস হবে। এখন এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক কাজ। এরপরে শুরু হবে আমাদের ডাটাটা আসলে ভ্যালিড কিনা, কারণ আমাদের যদি ডাটা ভ্যালিড না হয় সেক্ষেত্রে ডাটা ম্যানিপুলেশন হবে না ডাটাবেজে, এটা কখনোই পসিবল না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটা কোড লিখতে হবে। সেই কোডটা হচ্ছে ইফ সিরিয়ালাইজার ইজ ভ্যালিড। তো আমরা এখানে লিখব ইফ সিরিয়ালাইজার ডট ইজ ভ্যালিড। তো সিরিয়ালাইজার ভ্যালিড যদি হয় তাহলে আমাদেরকে কি মেসেজ শো করবে, বা সিরিয়ালাইজার ভ্যালিড হইল তখন কি হবে, নেক্সট স্টেপ কি? তো নেক্সট স্টেপ হচ্ছে ওই ডাটাটাকে সেভ করে নিবে। তো আমরা লিখব সিরিয়ালাইজার ডট সেভ। এখন সিরিয়ালাইজারের ডাটাটা সাকসেসফুলি সেভ হইল। এখন সেভ হওয়ার পরে আমাদেরকে তো কিছু শো করাতে হবে যে আমার ডাটাটা কি আসলেই ডাটাবেজে সেভ হয়েছে না হয়েছে, আমরা সেটা কিভাবে জানবো? তো সেটা জানার জন্য আমাদেরকে, আমরা যে উপরে মেনশন করছি স্ট্যাটাস, তারপর হচ্ছে রেসপন্স, এখন এই জিনিসগুলো কাজে আসবে। এখন এগুলার মাধ্যমে আমরা কোড লিখব এবং দেখাবো যে আমাদের ডাটাটা আসলে সেভ হয়েছে কিনা হয় নাই। তো আমরা নেক্সট স্টেপে লিখব রিটার্ন রেসপন্স, রিটার্ন রেসপন্স। তারপর আমাদের যে মেসেজটা আসছে ওই মেসেজটা আমরা এখানে শো করাবো। তো আমরা এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা মেসেজ হিসেবে লিখব আমরা এখানে মেসেজ হিসেবে লিখব ডাটা সেভ সাকসেসফুলি। ডাটা সেভ সাকসেসফুলি। এবং এখানে একটা জিনিস অটোমেটিক চলে আসছে, সেটা হচ্ছে স্ট্যাটাস কোড 201 ক্রিয়েটেড। এইটার মানে হচ্ছে, এই স্ট্যাটাস কোডের মানে হচ্ছে ডাটাটা সাকসেসফুলি আমাদের ডাটাবেজে সেভ হয়েছে। তো যাই হোক, এটা অটোমেটিক চলে আসছে, এটা আপনাদেরকে বুঝাই দিছি। এবং নেক্সট কোড, যদি ডাটাটা ভ্যালিড না হয় তাহলে কি হবে, পরবর্তীতে কি হবে? ভ্যালিড না হইলো বা কোনো কারণে ডাটাটা আমার ডাটাবেস পর্যন্ত গেল না, কোনো কারণে কোনো বিভ্রান্তি ঘটলো, সেক্ষেত্রে তাকে তো একটা এরর দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা আবার রিটার্ন রেসপন্স হিসেবে আমরা শো করব রিটার্ন রেসপন্স। কি শো করব? আবার আগের মতো আমরা থার্ড ব্র্যাকেট দিব। আচ্ছা, আমরা এখানে এরর কোডে দেই, আমরা কোনো ইয়ে না দেই, মেসেজ তো আমরা দেখছি একবার। আমরা সিরিয়ালাইজেশন থেকে এরর কোড দিব, সিরিয়ালাইজার ডট এরর। তারপর আমরা সিরিয়ালাইজারের এরর দেওয়ার পরে স্ট্যাটাস কোড দিব, স্ট্যাটাস কি দেওয়া যায়, স্ট্যাটাস ব্যাড রিকোয়েস্ট দেই, দেওয়াই আছে। যদি এই ডাটাটা কোনো ক্রমে যদি ডাটাবেজে সেভ না হয় তাহলে সে রিটার্ন করবে রেসপন্স, মানে সে রেসপন্স হিসেবে দেখাবে এই স্ট্যাটাস কোডটা 401 ব্যাড রিকোয়েস্ট। তো এই গেল আমাদের মোটামুটি যেই ফাংশান ব্যাকএন্ডের মাধ্যমে, সেটা আমরা ইয়ে করলাম। তো এখন চলেন দেখি আমরা আমাদের যে মেইন কাজ সেটা হয়েছে কিনা, আমরা ডাটা পাঠাইতে পারি কিনা।
তো ওইটা পাঠানোর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। তো সেই কাজটা হচ্ছে, আচ্ছা আগে আমরা আমাদের ইয়েতে, আচ্ছা আমরা মেইন কাজই করি নাই। আমাদের মেইন কাজ হচ্ছে ফর্ম ক্রিয়েট, ইউআরএল ক্রিয়েট করা। ইউআরএল ক্রিয়েট করি নাই, আমরা তো ডাটাটা কোনো একটা পেজের মাধ্যমে পাঠাইতে হবে, তাই না? আমাদের পেজের জিনিসটা আমরা এখানে উল্লেখ করতে হবে। তা আমরা এখান থেকে সরাসরি যে এপিআইয়ের জন্য যে ইউআরএল সেটা আমরা এখানে শো করাবো। তো দেখেন আমি কিন্তু এপিআই ইউআরএল লেখার আগে এখানে সাজেস্ট করতেছে। আমি চিন্তা করছি নেক্সট টাইম থেকে সাজেশন অপশনটা অফ করে দিব। এই সাজেশন অপশনটার কারণে দেখা যায় যে আমি যখন আপনাদেরকে কোনো একটা কিছু দেখাই এর আগের থেকেই এটা সাজেস্ট করে। তো যাই হোক, আমি আপনাদেরকে তারপর একদম ভেঙে ভেঙে এই ইউআরএলের ব্যাপারটা বোঝাবো যে ইউআরএলটা আপনারা কেন কিসের জন্য লাগবে। আসলে জ্যাঙ্গোর যে রেস্ট ফ্রেমওয়ার্ক সেটা আসলে খুব সুন্দর একটা ইউআই প্রোভাইড করে আমাদের এপিআইগুলো চেক করার জন্য। সবগুলো এপিআইয়ের জন্য চেক করার জন্য এই ফ্রন্ট এন্ডটা থাকে না। কিছু কিছু এপিআই যেগুলো বেসিক এগুলো চেক করা যায়, আর যেগুলো এক্সট্রিম লেভেলের যেমন WJT অথেন্টিকেশন ওইগুলোর জন্য পোস্টম্যান একটা সফটওয়্যার আছে, ওই পোস্টম্যান দিয়ে আমরা চেক করতে হয়। তো আমি তারপর একবার দেখাইনি, এটাই হচ্ছে সেই পোস্টম্যান। তো যাই হোক, এটার ব্যাপারে আমরা পরে জানবো। আমরা আগে আমাদের ইউআরএলের কাজটা সেরে নিই। তো আমরা আমাদের ইউআরএলের কাজটা সারার জন্য আমরা প্রথমে একটা ইউআরএল ক্রিয়েট করবো, পাথ। তারপর আমরা এখানে আমাদের ইউআরএলের নাম দিতে হবে। আমরা নাম দিলাম এপিআই, তারপর দিলাম কন্ট্যাক্ট, পুরাটা চলে আসছে। এপিআই দেওয়ার পরে কন্ট্যাক্ট দিলাম। কন্ট্যাক্ট দেওয়ার পরে আমাদেরকে আমাদের ভিউজটা নিতে হবে, ভিউজ, আর পুরাটা চলে আসছে ভিউজ। তারপর আমাদের এখানে আমাদের যেই ফাংশন আছে সেই ফাংশনের নাম, আমাদের ফাংশনের নাম কি দিছিলাম? আমাদের ফাংশনের নাম দিছিলাম কন্ট্যাক্ট এপিআই। আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে এই জায়গায় বসাবো কন্ট্যাক্ট এপিআই। তারপর এখানে আমরা নেম দিব, যেই ইউআরএলটা আমরা ক্রিয়েট করতেছি ওই ইউআরএলটার নেম। তো নেম এখানে আমি অটো কারেক্ট হিসেবে দিয়ে দিছি, এটা আপনারাও দিতে পারবেন। তো এখন আমরা দেখি যে আসলে আমাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্ট ওইটা আসছে কি না। তা আমরা এখান থেকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমি এখানে স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমাদের যেই এপিআই কন্ট্যাক্ট, এই দেখেন এই ইউআরএল এপিআই কন্ট্যাক্ট, এটা কপি করে নিব। কপি করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে দেখতেছেন এখানে আমাদের কন্ট্যাক্ট এপিআই এটার নাম চলে আসছে এবং খুব সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে আমাদের ব্যাকএন্ড সিস্টেমকে চেক করার জন্য। এখন এটা হচ্ছে আমার মেইন অ্যাডমিন প্যানেল। এখন এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আমি জ্যাসনের মাধ্যমে ডাটাটা অ্যাডমিন প্যানেলে পাঠাবো। একটু আগে আমরা কিসের মাধ্যমে পাঠিয়েছিলাম? আমরা পাঠাইছিলাম একটা ফ্রন্ট এন্ডের মাধ্যমে, যে ফ্রন্ট এন্ডটা শুধু জ্যাঙ্গোই সাপোর্ট করে, অন্য কোনো ইয়েতে সাপোর্ট করে না। তো এই ক্ষেত্রে যে ফর্মটা আবার সব জায়গায় সাপোর্ট করে না। এই জ্যাঙ্গো ফর্মটা আপনার প্রজেক্টে আছে, কিন্তু আরেকজনের মোবাইল অ্যান্ড্রয়েডের মধ্যে যে জাভা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাইছে তার ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, তার ক্ষেত্রে কাজ করবে এইটা। তো সে কিন্তু আবার আপনার মতো এইভাবে ডাটাটা পাঠাবে না, ডাটাটা পাঠাবে সে একটা জ্যাসন ডাটা হিসেবে। তো জ্যাসন ডাটা আমরা কিভাবে ক্রিয়েট করব? আমাদের যেই এপিআইটা আছে এই এপিআইটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা এইটা আমাদেরকে চেক করার জন্য আমরা একটা জ্যাসন ডাটা লিখব। তো আমরা জ্যাসন ডাটা এখন ট্রাই করি, জ্যাসন ডাটা ব্র্যাকেটে পাঠানোর জন্য। তা আমরা প্রথমে একটা দ্বিতীয় ব্র্যাকেট নিব, নেওয়ার পর আমরা এখানে নেম দিব, নেম, এরপর ডাবল কোট, তারপর আবার যেই যার নাম দিব সেটা আমরা এখানে বসাই দেব। যেটা আমাদের প্রথম মডেলে যদি আমরা যাই আমরা দেখতে পাবো আমাদের নেম আছে, ইমেল ফিল্ড আছে, ফোন আছে, মেসেজ আছে। তো আমরা এখানে নেম দিব, তার নামটা দিব, আমি তার নাম যে কোনো একটা দিলাম। আচ্ছা এখানে দিলাম কবির, কবির দিলাম।
এরপরে আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা আরেকটা ফোন নাম্বারের জন্য ইমেইলের জন্য নিব, আরেকটা জ্যাসন নিব। আমরা ইমেল কবিরের নাম, যেহেতু আমরা ওর নামে একটা ইমেল নেই, kobir@gmail.com। এরপরে আমরা আরেকটা নিব, সরি আমি এখানে একটা কোড দিতে ভুলে গেছি, কোটেশন। এরপর আমরা দিব ফোন নাম্বারের জন্য, আমরা এখানে লিখব ফোন। এরপরে আমরা ফোন নাম্বার দিব, একটা ফোন নাম্বার দিলাম। তারপর আমাদেরকে একটা মেসেজ লিখতে হবে, তো আমরা একটা MESSAGE মেসেজ এবং কি মেসেজ লিখব সেটাও আমরা এখানে বলে দিতে হবে। তো আমরা এখানে মেসেজ লিখলাম, হ্যালো ফ্রম দ্য API। এখন দেখেন এই যে আমরা একটা জ্যাসন ডাটা বানালাম, এটা কিন্তু আপনার এই যে মেইন যে ফর্ম আছে এই ফর্ম থেকে সম্পূর্ণ একটা ভিন্ন একটা মেসেজ। ফর্মের মধ্যে আপনি কি হয়, আপনি নাম ফিল আপ করেন, ইমেল ফিল আপ করেন, নাম্বার করেন, মেসেজ করেন, কিন্তু এখানে আপনাকে যখন ডাটাটা পাঠাবে, ধরেন আপনার এই API এন্ড পয়েন্টটা, এই যে আপনি যেই ফাংশনটা বানালেন, এই যে ফাংশনটা বানালেন, এই ফাংশনটা আপনার এন্ড পয়েন্টের যে লিঙ্ক সেটা অন্য একটা সিস্টেমে, যেমন কেউ যদি রিঅ্যাক্টে প্রজেক্ট বানায় তার সিস্টেমে এন্ড পয়েন্টটা বিল্ট ইন আছে, তখন সে যখন ডাটা পাঠাবে ডাটাটা এই আপনার ফর্মে এভাবেই আসবে এবং এভাবে এসে এরপরে ডাটাটাকে পাইথনে কনভার্ট করবে। পাইথনে কনভার্ট করার পরে আপনার ডাটাবেজে এইভাবে সেভ হবে, এখন যেভাবে আছে এভাবে। তো আমরা দেখি আমাদের এটা সাকসেসফুলি হচ্ছে কি না। আমি পোস্ট ক্লিক করলাম, পোস্ট বাটনে কি বলছে, জ্যাসন ইরোর। আচ্ছা আমার মনে হয় লিখায় কোথাও ভুল হয়েছে, আমরা এখান থেকে জেনারেট করে নেই। এখান থেকে আমরা জেনারেট করে নেই। তো আচ্ছা সে আমাদেরকে জেনারেট করে দিয়েছে, দেখি এখন কাজ হয় কি না। কারণ অনেক সময় এই জ্যাসনের ডাটাগুলো লিখতে গিয়ে আমরা ভুল করি, কোটেশনে ভুল করি বা মার্কিংয়ে ভুল করি। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে দেখি আবার যায় কি না। তো দেখেন আমি এটা পোস্ট করার সাথে সাথে কি লেখা উঠছে, মেসেজ ডাটা সেভ সাকসেসফুলি। এই মেসেজটা কোথা থেকে আসছে, এই মেসেজটা এখান থেকে আসছে, মেসেজ ডাটা সেভ সাকসেসফুলি। এবং আপনারা এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন, HTTP 201 ক্রিয়েটেড, এই মেসেজটা কোথা থেকে আসছে, এই যে এইখান থেকে স্ট্যাটাস 201 ক্রিয়েটেড। তো এটাই হচ্ছে মেইন জিনিস, যেটার মাধ্যমে আমরা চেক করি ডাটাটা আসলে গেল কি গেল না। এবং যখন কোনো কারণে এই ডাটাটা বাধাপ্রাপ্ত হয় তখন এই কোডটা আসবে, HTTP 404 ব্যাড রিকোয়েস্ট। তো আজকে আমি আপনাদেরকে পুরো একটা কভার করছি, কিভাবে আসলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটাটা ট্রান্সফার করবো API এর মাধ্যমে, কিভাবে আমাদের ডাটাবেসে সেভ হবে। আচ্ছা আপনাদেরকে তো আমি ডাটাটা সেভ হয়েছে কিনা দেখানোই হয় নাই। তো আমরা এখন আমাদের যেই মেইন অ্যাডমিন প্যানেল আছে সেখানে যাব এবং রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন কোভিড নামে একটা ডাটা সেভ হয়ে গেছে। আমি যদি আবার সেম প্রসেসভাবে আরেকটা ডাটা দিই, আমি এখানে দিই নাহিদ, এবং এখানে যদি নাহিদ দিয়ে আরেকটা ডাটা সেন্ড করি, সেটাও কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই দেখেন আমি কন্ট্রাক্টে গেলাম, এই যে নাহিদ নামে আরেকটা ডাটা সেভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে আসলে API এর মাধ্যমে আপনি ফ্রন্ট এন্ড থেকে ডাটা ব্যাক এন্ডে পাঠানো। এটাই হচ্ছে API এন্ড পয়েন্ট।
এবং আমরা পরবর্তীতে আমরা তো মাত্র ডাটা পাঠালাম ফর্মে, আমরা পরবর্তীতে ডাটাটাকে কিভাবে পুট করতে হবে, কিভাবে ডিলিট করতে হবে, কিভাবে এডিট করতে হবে, সম্পূর্ণ প্রসেসগুলো আরও বিস্তারিত জানবো। একদিনে যদি আমি এই যে একটা সবগুলা জিনিস কভার করতে যাই, সেক্ষেত্রে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এবং এখনও অবশ্যই 30 মিনিটের মতো হয়ে গেছে, তার বেশি না লং করি। আজকে শুধু আমি দেখাইছি আমরা কিভাবে একটা এপিআই সিস্টেম বানিয়ে সেখান থেকে ডাটা ব্যাকএন্ডে পাঠাতে পারবো এবং পরবর্তীতে অন্যান্য বিস্তারিত যেই জিনিসগুলো থাকবে সিরিয়ালাইজেশনের সাথে পুট করা, প্যাচ করা, ডিলিট করা, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।